আজকে আমরা ডিসকাস করব সেল ইনজুরি নিয়ে। আমরা জানি সেল অ্যাডাপ্টেশন বলতে কী বোঝায়। সেল অ্যাডাপ্টেশন যদি প্রলংড হয়, এরপরে যে ধাপটা হয় সেটা হলো সেল ইনজুরি। সেল ইনজুরিতে কি হবে আজকে আমরা সেটাই আলোচনা করব। সেল ইনজুরি মূলত 4টা মেকানিজমের মাধ্যমে হয়ে থাকে। একটা হলো এটিপি ডিপ্লেশন, আরেকটা হলো মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ, আরেকটা হলো লস অফ ক্যালসিয়াম হোমিওস্টেসিস এবং ফ্রি রেডিক্যালস। আমরা একে একে প্রতিটা ডিসকাস করব। এটিপি ডিপ্লেশন। এটিপি ডিপ্লেশন নাম শুনে বুঝতে পারছি যে এখানে আসলে এটিপির সংখ্যা, এটিপির অ্যামাউন্টটা কমে যাবে। কিভাবে কি হবে সেটা এখন আমরা ডিসকাস করব। এটিপি ডিপ্লেশনের ক্ষেত্রে ফার্স্ট অফ অল ইস্কেমিয়া হবে। ইস্কেমিয়া হওয়ার ধরে এটা একটা সেল, এখানে ইস্কেমিয়া হলো, তাহলে কি হবে যে ব্লাড সেলে কম যাবে। ব্লাড সেলে কম গেলে অক্সিজেনও সেলে কম যাবে, অর্থাৎ আলটিমেটলি মাইটোকন্ড্রিয়াতে অক্সিজেনের সাপ্লাই কমে যাবে। মাইটোকন্ড্রিয়াতে যদি অক্সিজেনের সাপ্লাই কমে যায় তাহলে অক্সিডেটিভ ফসফোরাইলেশন সম্ভব হবে না, কারণ অক্সিডেটিভ ফসফোরাইলেশনের জন্য অক্সিজেন মাস্ট নিডেড। এখন যখন অক্সিজেনের অক্সিজেনের মান মানে অ্যামাউন্ট কমে যাবে, তখন কি হবে যে অক্সিডেটিভ ফসফোরাইলেশন হবে না, অ্যাজ এ রেজাল্ট অ্যাটিপি তৈরি হবে না, তাহলে অ্যাটিপি ডিপ্লেশন হবে। এই যে অ্যাটিপি ডিপ্লেশন হলো, এই অ্যাটিপি ডিপ্লেশনের ফলে কিছু চেঞ্জ আসবে। এজন্যই এই মেকানিজমকে অ্যাটিপি ডিপ্লেশন বলা হয়। কারণ অ্যাটিপি যখন ডিপ্লেশন হলো তখন কি হবে, আমরা জানি সোডিয়াম পাম্পের জন্য, অর্থাৎ সোডিয়াম পটাশিয়ামের যে পাম্পটা আছে যেটাতে সোডিয়াম ইফ্লাক্স হয়, পটাশিয়ামের ইনফ্লাক্স হয় সেলের মধ্যে, সেই জিনিসটার জন্য অ্যাটিপি প্রয়োজন হয়। সেই জিনিসটা আর সম্ভব হবে না অ্যাটিপি ডিপ্লেশনের জন্য, কারণ অ্যাটিপির ঘাটতি রয়েছে। তো তখন কি হবে যে সেলের ভিতর আমার সোডিয়ামের সংখ্যা বেড়ে যাবে। আর আমরা জানি সোডিয়াম বলে সোডিয়াম ওয়াটার রিটেনশন করে, তাহলে সেলের ভিতর ওয়াটারের অ্যামাউন্ট বেড়ে যাবে এবং পটাশিয়ামের মান কমে যাবে। এর ফলে কি হলো, সেলটা ফুলে যাবে, যেটাকে আমরা সুন্দর ভাষায় বলি সেল সোয়েল হবে এবং ব্লেবস হবে। ব্লেবস বলতে বোঝানো হয় যে এটা একটা সেল যদি হতো, এই সেলটা এরকম 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 হয়ে যাবে এবং সোয়েল হয়ে যাবে। তাহলে এটা গেল অ্যাটিপি ডিপ্লেশনের জন্য ফার্স্ট কারণ। সেকেন্ড কারণ হলো অ্যাটিপি ডিপ্লেশন যখন হচ্ছে তখন আমার তো সেলের অ্যাটিপি যেভাবে হোক লাগবে, অক্সিজেন থাকুক না থাকুক। তো সেল কি করবে, সেল অ্যানারোবিক গ্লাইকোলাইসিস করবে। আমরা জানি অ্যানারোবিক গ্লাইকোলাইসিস করলে কি হবে, ল্যাকটিক অ্যাসিড তৈরি হবে। এই ল্যাকটিক অ্যাসিড সেলের মধ্যে তার পিএইচটাকে কমায় দিবে। পিএইচ যখন কমে যাবে, অর্থাৎ অ্যাসিডিক পিএইচ যখন হবে, তখন কি হবে, নিউক্লিয়ার প্রোটিনের ক্লাম্পিং হবে। হ্যাঁ, এটা হলো দ্বিতীয় কারণ অ্যাটিপি ডিপ্লেশনের জন্য। তৃতীয় কারণ হলো অ্যাটিপি ডিপ্লেশনের ফলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে যে রাইবোজোমগুলো আছে, সে রাইবোজোমগুলো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হারাই ফেলবে। কারণ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম লেগে থাকার জন্য অ্যাটিপি প্রয়োজন হয়। যেহেতু অ্যাটিপি ডিপ্লেশন, তাহলে এই জিনিসটা সম্ভব হবে না। তাহলে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম না থাকলে প্রোটিন সিনথেসিস ফেল করে। এই প্রোটিন সিনথেসিস ফেল করলে স্ট্রাকচারাল প্রোটিন, মেমব্রেন, সাইটোস্কেলেটন অ্যান্ড এনজাইম ডিপ্লেট করবে। এটাই ছিল অ্যাটিপি ডিপ্লেশনের কারণে কি হচ্ছে এবং কিভাবে হচ্ছে সেটারই আলোচনা। এটাকেই সুন্দর করে চার্ট আকারে এখানে আলোচনা করা হয়েছে। এখানে যদি আমরা খেয়াল করি, আমরা দেখছি এখানে ইস্কেমিয়ার কারণে মাইটোকন্ড্রিয়াতে অক্সিডেটিভ ফসফোরাইলেশন কমে গিয়েছে এবং এর ফলে অ্যাটিপি ডিপ্লেশন হয়েছে। অ্যাটিপি ডিপ্লেশন যখন হলো তখন সেল মেমব্রেনে রিডিউসড সোডিয়াম পাম্প হলো, সোডিয়াম এবং ওয়াটারের এন্টার বেড়ে গেল এবং পটাশিয়ামের এক্সিট হলো। এছাড়া আমরা দেখছি অ্যানারোবিক গ্লাইকোলাইসিস হচ্ছে। অ্যানারোবিক গ্লাইকোলাইসিসের ফলে ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে, যেটা সেলের মধ্যে অ্যাসিডিক পিএইচ করছে এবং ক্লাম্পিং অফ নিউক্লিয়ার প্রোটিন করছে। এছাড়াও রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রাইবোজোম হারাই ফেলছে। অ্যাজ এ রেজাল্ট প্রোটিন সিনথেসিস ফেল করতেছে, স্ট্রাকচারাল প্রোটিন, মেমব্রেন, সাইটোস্কেলেটন এনজাইম ডিপ্লেট করতেছে। এই ছিল আমার অ্যাটিপি ডিপ্লেশন নিয়ে আলোচনা।
এটাকে আরেকটা ছবি দিয়ে এখানে বোঝানো হলো, এটাই হলো সেই ছবিটা। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হলো মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ। মাইটোকন্ড্রিয়াল ড্যামেজও অনেকটা অ্যাটিপি ডিপ্লেশনের মতো, তবে এখানে কিছুটা পার্থক্য আছে। মাইটোকন্ড্রিয়াল ড্যামেজের ক্ষেত্রে কি হবে, যে কোনো একটা কারণে মাইটোকন্ড্রিয়াটা ড্যামেজ হবে। মাইটোকন্ড্রিয়াটা ড্যামেজ হলে মাইটোকন্ড্রিয়াতে নর্মাল যে অক্সিডেটিভ ফসফোরাইলেশনটা হতো সেটা সম্ভব হবে না। অ্যাজ এ রেজাল্ট এখানেও ডিপ্লেশন হচ্ছে, বাট এখানে অ্যাটিপি ডিপ্লেশনটা ইস্কিমিয়ার কারণে না, এটা হচ্ছে যে কোনো কারণে মাইটোকন্ড্রিয়াতে এফেক্ট হবে, মাইটোকন্ড্রিয়া ড্যামেজ হবে, অ্যাজ এ রেজাল্ট অক্সিডেটিভ ফসফোরাইলেশন হবে না, তো ডিপ্লেশন অফ অ্যাটিপি হবে। এবং অ্যাটিপি ডিপ্লেশনের ফলে আমরা কি বলতে পারি, ওই যে যে তিনটা কারণ একটু আগে আমরা অ্যাটিপি ডিপ্লেশনের পড়ে এসেছিলাম সেই তিনটা কারণ হবে। এছাড়াও এরপরে হলো, এই তিনটা তো আমরা মেনশন করলাম, এরপরে যে জিনিসটা হবে সেটা হলো মাইটোকন্ড্রিয়া ড্যামেজের ফলে অ্যাবনর্মাল অক্সিডেটিভ ফসফোরাইলেশন হবে। অর্থাৎ এটা একটা অ্যাবনর্মাল, এটা কিন্তু নর্মাল ফিজিওলজিক্যাল না, অ্যাবনর্মাল একটা অক্সিডেটিভ ফসফোরাইলেশন হবে। এর ফলে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হবে। হ্যাঁ, এই রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিসগুলা ডিলেটেরিয়াস এফেক্ট ঘটাবে। এবং লাস্টলি যে জিনিসটা করবে সেটা হলো, আমরা জানি মাইটোকন্ড্রিয়াতে কিছু সাইটোক্রোম সি থাকে, এই সাইটোক্রোম সিটার লিকেজ হবে। এবং আমরা অ্যাপোপ্টোসিসে পড়ব যে সাইটোক্রোম সি এর যদি লিকেজ হয় তাহলে অ্যাপোপ্টোসিস হয় এবং আলটিমেটলি সেলের ডেথ হয়, যেটা আমরা বলতে পারি অনেকটা সুইসাইডের মতো। আচ্ছা, তাহলে এখানেই হলো এটার একটা সারসংক্ষেপ আলোচনা, যে মাইটোকন্ড্রিয়ার ইনজুরি হলো, মাইটোকন্ড্রিয়ার ইনজুরির ফলে কি হলো, যে মাইটোকন্ড্রিয়া তার নর্মাল ফাংশনটা বজায় রাখতে পারলো না, অ্যাটিপি জেনারেশন হলো না, অ্যাটিপি ডিপ্লেশন হবে। তাহলে অ্যাটিপি ডিপ্লেশনের জন্য আমরা অ্যাটিপি ডিপ্লেশনে যা পড়ছি সেই তিনটা আমরা মেনশন করব। এরপরে আমরা বলবো যে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পিসিস তৈরি হবে, কারণ অ্যাবনর্মাল অক্সিডেটিভ ফসফোরাইলেশন হবে তাই, এবং সাইটোক্রোম সি মাইটোকন্ড্রিয়ার মেমব্রেন থেকে বের হয়ে আসবে, যেটা মূলত অ্যাপোপ্টোসিস ঘটাবে। এটাই ছিল মাইটোকন্ড্রিয়াল সেল ইনজুরি। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হলো লস অফ ক্যালসিয়াম হোমিওস্টেসিস। এখানে কি হয়, আমরা জানি ক্যালসিয়াম আমাদের শরীরে এক্সট্রাসেলুলারলি 99% থাকে, আর মাত্র 1% থাকে ইন্ট্রাসেলুলারলি, তাও মাইটোকন্ড্রিয়াতে থাকে সেটা, এবং সেটা কিন্তু সাইটোপ্লাজমে থাকে না। তো এখন লস অফ ক্যালসিয়াম হোমিওস্টেসিসে কী হবে, যে সাইটোপ্লাজমে এক্সট্রাসেলুলার ক্যালসিয়ামগুলো চলে আসবে সাইটোপ্লাজমে, আবার যেগুলো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা মাইটোকন্ড্রিয়াতে যে 1% ইন্টারসেলুলার ক্যালসিয়াম ছিল সেটাও সাইটোপ্লাজমে চলে আসবে। তাহলে সাইটোপ্লাজমে এনর্মাস অ্যামাউন্টের সাইটোপ্লাজমের লেভেল বেড়ে যাবে। এই ক্যালসিয়াম লেভেল যখন সাইটোপ্লাজমে বেড়ে যায় তখন এই ক্যালসিয়াম আয়নটা 4টে এনজাইমকে অ্যাক্টিভ করে, যথাক্রমে সেগুলো হলো ফসফোলাইপেজ, প্রোটিয়েস, এন্ডোনিউক্লিয়াস এবং অ্যাটিপিএস। এখন এই এনজাইমগুলো যে অ্যাক্টিভ হলো তাতে সমস্যাটা কী হলো, সমস্যাটা হলো ফসফোলাইপেজ মেমব্রেনকে ড্যামেজ করে, প্রোটিয়েস প্রোটিনকে ব্রেক করে এবং এন্ডোনিউক্লিয়াস ডিএনএকে ফ্র্যাগমেন্ট করে ফেলে, আর অ্যাটিপিএস হ্যাস্টেনিং অফ অ্যাটিপি ডিপ্লেশন করে। এই চারটা হলো কি পয়েন্ট কিসে, এই ক্যালসিয়াম হোমিওস্টেসিস মেকানিজমে। কারণ এই যে হোমিওস্টেসিসটা ইমব্যালেন্স হলো অ্যাজ এ রেজাল্ট চারটা এনজাইম সাইটোপ্লাজমে ক্যালসিয়াম আয়ন বেড়ে গেল, এর কারণে চারটা এনজাইম অ্যাক্টিভ হবে, এই চারটা এনজাইম অ্যাক্টিভ হওয়ার ফলে এই জিনিসগুলো হবে, আলটিমেটলি সেলটা ড্যামেজ হয়ে যাবে। এখন আমরা লাস্টলি যে জিনিসটা বলবো সেটা হলো ফ্রি রেডিক্যাল ইনজুরি। ফ্রি রেডিক্যাল ইনজুরিতে কী হয়, আমরা জানি অক্সিডেটিভ ফসফোরাইলেশনের ক্ষেত্রে, অক্সিডেটিভ প্রসেসের ক্ষেত্রে যখন সেলে মাইটোকন্ড্রিয়াতে অক্সিজেন ঢুকে, সেই অক্সিজেন ফার্স্ট অফ অল সুপার অক্সাইডে রূপান্তরিত হবে, দেন হাইড্রোজেন পারঅক্সাইডে রূপান্তরিত হবে, দেন হাইড্রোক্সাইল আয়নে পরিণত হবে, দেন আলটিমেটলি ওয়াটার তৈরি করবে। এখন এই যে সুপার অক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোক্সাইল আয়ন তৈরি হলো, এই তিনটা কিন্তু হাইলি রিঅ্যাক্টিভ, এগুলো কিন্তু ফ্রি রেডিক্যাল। হ্যাঁ, এইগুলো কিন্তু সেলে বেশিক্ষণ থাকলে সেলকে ড্যামেজ করে ফেলতে পারবে, আলটিমেটলি সেল ডেথ হয়ে যেতে পারে।
কিন্তু এই জিনিসটা ন্যাচারালি হয় না, যদিও এই পুরো প্রসেসটা আমাদের শরীরের টপ টু বটম সব সেলেই হচ্ছে, কিন্তু আমাদের সেল মরে না। আসলে কেন মরে না সেটা আমরা আলোচনা করব, এবং কোনো কারণে এটা এই হোমিওস্ট্যাসিস মেনটেন না হলেই তখন ফ্রি রেডিক্যাল ইনজুরিটা হয়ে থাকে। আসলে ফ্রি রেডিক্যাল বলতে আমরা বুঝাই যে কোনো একটা মৌলের লাস্ট কক্ষপথে যখন আনপেয়ার্ড ইলেকট্রন থাকে তখন সেটা হাইলি রিয়েক্টিভ থাকে, যেটাকে আমরা ফ্রি রেডিক্যাল বলি। এই ফ্রি রেডিক্যালই হলো সুপার অক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোক্সিল রেডিক্যাল। বাস্তবে কিন্তু এই এই র্যাডিক্যালসগুলো সেলে বেশিক্ষণ থাকে না, অ্যাজ এ রেজাল্ট ডিলেটোরিয়াস এফেক্টগুলো করতে পারে না। যদি থাকতো, যেটা কোনো কারণে ফ্রি রেডিক্যাল ইনজুরিতে হয়ে থাকে, যদি থাকতো তাহলে কি করতো, এই সুপার অক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোক্সিল আয়ন, এরা হলো প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, নিউক্লিক অ্যাসিডকে ড্যামেজ করতো এবং আলটিমেটলি সেলটাকে শেষ করে দিত, ধ্বংস করে দিত। কিন্তু বাস্তবে এটা কেন হচ্ছে না? কারণ এই তিনটা হাইলি রিয়েক্টিভ র্যাডিক্যালকে নিউট্রাল করার জন্য, বা যাতে এরা কোনো খারাপ এফেক্ট ফেলতে না পারে, তাই আমাদের স্রষ্টা কিছু স্ক্যাভেঞ্জার দিয়ে দিয়েছে। স্ক্যাভেঞ্জারগুলোর নাম হলো সুপার অক্সাইড ডিসমিউটেস বা অ্যাসোডি বলে এটাকে, গ্লুটাথায়ন পারঅক্সিডেস, ক্যাটালেস, এছাড়া আরও কিছু আছে, বাট মেইনলি হলো এই তিনটা: সুপার অক্সাইড ডিসমিউটেস, গ্লুটাথায়ন পারঅক্সিডেস, ক্যাটালেস। সুপার অক্সাইড কী করে, গ্লুটাথায়ন পারঅক্সিডেস কী করে, ক্যাটালেস কী করে, এখন আমরা সেটা আলোচনা করব। সুপার অক্সাইড ডিসমিউটেস যেটা করছে সেটা হলো, এই যে অক্সিজেনটা আছে, এই অক্সিজেনটাকে সুপার অক্সাইড এই যে O2 মাইনাস, অর্থাৎ সুপার অক্সাইড যেটা আছে সেটাকে সুপার অক্সাইড ডিসমিউটেস হাইড্রোজেন পারঅক্সাইডে পরিণত করছে। এবং ক্যাটালেস যেটা করে ক্যাটালেস যেটা করে সেটা হলো সরাসরি সুপার অক্সাইডকে পানিতে পরিণত করছে। আবার গ্লুটাথায়ন পারঅক্সিডেস কী করে? গ্লুটাথায়ন পারঅক্সিডেস হলো এই যে সুপার অক্সাইডটা আছে সেটাকে হাইড্রোক্সিল আয়নে পরিণত করে। এভাবেই স্ক্যাভেঞ্জারগুলা হাইলি রিয়েক্টিভ ফ্রি রেডিক্যালগুলোকে বডিতে সেলে বেশিক্ষণ থাকতে দেয় না। এখন একটা বিষয় হলো যে একটা টার্মিনোলজি আমাদের এখানে জানতে হবে, সেটা হলো ফ্যান্টন রিয়েকশন, হ্যাবারওয়েস রিয়েকশন। ফ্যান্টন রিয়েকশন কি? যখন আয়রনের উপস্থিতিতে ফেরাস যখন ফেরিক ফর্মে পরিণত হয় এবং আলটিমেটলি সুপার অক্সাইড হাইড্রোক্সিল আয়নে পরিণত হয়, সেটাকেই বলা হচ্ছে মূলত ফ্যান্টন রিয়েকশন। আর সেম জিনিসটা যখন, অর্থাৎ সুপার অক্সাইড যখন হাইড্রোক্সিল আয়নে পরিণত হবে অক্সিজেনের উপস্থিতিতে, তখন সেটাকে বলা হয় হেবারওয়েস রিয়েকশন। এগুলোই ছিল ফ্রি রেডিক্যালসের মধ্যে আলোচনা। তাহলে আমরা একটা সামারি করলে কি আসবে, যে সেল ইনজুরির মেকানিজম হলো চার টাইপের মধ্যে একটা হলো অ্যাটিপি ডিপ্লেশন, আরেকটা হলো মাইটোকন্ড্রিয়াল ড্যামেজ, আরেকটা হলো লস অফ ক্যালসিয়াম হোমিওস্টেসিস এবং ফ্রি রেডিক্যাল ইনজুরি। এবং আমরা আলোচনা করেছি এখানে কিভাবে এই মেকানিজমগুলো হচ্ছে এবং এর ফলে সেলটা কিভাবে ডিসরাপ্ট হচ্ছে বা ডিলেটোরিয়াস এফেক্ট দেখা দিচ্ছে, এগুলো আমরা এখানে আলোচনা করেছি।